আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমরা অনেকদিন ধরেই আছো আমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি সেকেন্ড ইয়ারের ছাত্রদের, অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্রদের ইকোনমিক স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বারের উপরে ক্লাস নিব। তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাটিস 204। ইকোনমিক স্ট্যাটিস্টিক্স আর ইন্ডেক্স নাম্বারে তোমাদের আমি পড়াচ্ছিলাম ন্যাশনাল ইনকামের বিভিন্ন বিষয়গুলো, জিডিপি, জিএনপি, পার্সোনাল ইনকাম, ডিসপোজেবল ইনকাম, এগুলোর বিভিন্ন বিষয় তোমাদের গত কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমি এই ন্যাশনাল ইনকামেরই আরেকটি অংশ, যেটা ছিল মানি অ্যান্ড ফাংশন অফ মানি, এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো আশা করি তোমরা ততক্ষণ আমাদের সাথে থাকবে এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে পড়বে। তো মানি কি? What is money? Money is a medium of exchange that allows people to trade without needing what the other wants. In other words, money acts as an intermediary. Instead of making a direct trade, an indirect trade can be made instead. Actually, এটা একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ একটা মাধ্যম, বিনিময় মাধ্যম। এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি যে দেখো, যে যেমন মিস্টার বি ওয়ান্টস টু বাই এ চিকেন ফ্রম মিস্টার এ। However, Mr. A wants a fish in exchange for their chicken. Mr. B does not have the fish that Mr. A wants. So, an exchange cannot be made. Instead, Mr. B gives Mr. A $10 for the chicken. Mr. A then uses that money to buy the fish from somewhere else. That way, the trade is able to take place. তাহলে দেখো, একজন ক্রেতা যদি অন্য আরেকজনের কাছে কিছু কিনতে চায়, বিনিময় করতে চায়, তাহলে কিন্তু যার যেটা প্রয়োজন সেটা তার কাছে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে কি করা হয়? সেই ক্ষেত্রে একজন ক্রেতা প্রয়োজনীয় জিনিসটা নিবে, কিছু টাকা দিবে, তাকে কিছু অর্থ দিবে, এবং তখন সে তার প্রয়োজনটা সে অর্থ দিয়ে মিটাবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা বিনিময় মাধ্যম। তো এখন আমরা দেখি মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ মানি। মানি ওয়ার্ডটা কোথা থেকে আসছে একটু দেখে নেই আমরা। দ্য মানি believed to originate from a temple of Juno located on Capitoline, one of Rome's 7 hills. In the ancient world, Juno was often associated with money. The temple of Juno, Moneta at Rome, was the place where the mint of ancient Rome was located. The name Juno may derive from the Etruscan goddess Uni, which means the one, unique, unit, union, united, and moneta either from the Latin word moner, remain, one or instruct, or the Greek word monars. তাহলে এই মনার্স বা মনেয়ার শব্দটা থেকে মানি শব্দটি আসছে। দেন আমরা দেখি ডেফিনেশন। In simple word, money can be defined as a medium for transaction of goods and services. Simply আমরা বলতে পারি যে মানি হচ্ছে একটা মাধ্যম, কোনো দ্রব্য বা সার্ভিসের বিনিময়ে একটা ট্রানজাকশন হচ্ছে মানি। কিছু সংজ্ঞা এখানে দেয়া আছে। রবার্টসন একটা সংজ্ঞা দিয়েছেন, হ্যাটরি একটা সংজ্ঞা দিয়েছেন। রবার্টসন বলেছেন, anything which is widely accepted in payments for good or in discharge of other kinds of obligations.
হটরে বলেছেন money is one of those concepts which like a teaspoon or an umbrella, but unlike an earthquake or buttercup are definable primarily by the use or purpose which they serve. আমরা এখানে দুটো সংজ্ঞা দেখলাম। আমরা আরো একটি সংজ্ঞা দেখি। এখানে পরবর্তীতে বলা হয়েছে ক্রাউদারের সংজ্ঞাটাকে কিন্তু একটা আদর্শ সংজ্ঞা বলা হয়, যেটাতে মানি ফাংশন গুলার একটা সংজ্ঞার মধ্যে বলা আছে। যেমন ধরো যে anything that generally acceptable as means of exchange and that at the same time acts as a measure and as a store of value. তোমরা দেখো এখানে তিনটা কথা বলা আছে, এক্সচেঞ্জ, measure and a store of value. এই তিনটাই কিন্তু মেইন ফাংশন অফ মানি। তো ক্রাউদারের ডেফিনিশনের মধ্যে এই তিনটা শব্দই আছে, তাই এটাকে আমরা বলতে পারি যে এটি একটা আইডিয়াল ডেফিনিশন। তাহলে মানির আমরা কিছু সংজ্ঞা দেখলাম। রবার্টসন বলেছিলেন যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড এ পেমেন্ট ফর গুডস, আর অ্যাকর্ডিং টু হটরি বলা হয়েছিল a teaspoon or an umbrella. Money is those concepts like a teaspoon and umbrella, but unlike an earthquake or buttercup, are definable primarily by the use or purpose which they serve. যখন যে প্রয়োজনে আমরা এটাকে ইউজ করতে পারি সেটাই হচ্ছে মানি কনসেপ্ট। এখন আমরা দেখব ডিফারেন্ট ফর্মস অফ মানি। মানি কিন্তু কতগুলো ফর্মস আছে, এখানে আমরা কয়েকটা নাম বলি আগে। কমোডিটি মানি একটা আছে, মেটালিক মানি, পেপার মানি, ব্যাংক ডিপোজিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি প্রথমে কমোডিটি মানিটা কি। refers to a form of money as per classical approach. The commodity form of money involves commodities such as cattle, grains, leather, skin, utensils, and weapons. However, in the present time, commodity money is not preferable as it lacks certain important characteristics of money, such as uniformity, homogeneity, standard size and weight, probability and portability, and divisibility. তার মানে কমোডিটি মানিতে আমাদের কিছু প্রবলেম, যেগুলো মানির মেইন ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি সেগুলো থাকছে না, সেই জন্য এটাকে বর্তমানে খুব একটা গ্রহণযোগ্য বলে মনে করা হয় না। এটার মধ্যে ইনভলভস থাকে ক্যাটেল, গ্রেইনস, লেদার, স্কিনস, utensils and weapons. তো এইগুলোকে আমরা পারফেক্ট বলছি না, কারণ এগুলো যেই প্রপার্টি গুলো থাকবে বা ক্যারেক্টারিস্টিক গুলো থাকে মানে সাপোজ ইউনিফর্মিটি, হোমোজেনিটি, স্ট্যান্ডার্ড সাইজ এন্ড ওয়েট, পোর্টেবিলিটি, এগুলো কোনোটাই সবগুলোই এর মধ্যে থাকে না। সেই জন্য এই কারণে আমরা কমোডিটি মানিকে খুব একটা ইউজফুল বলে মনে করি না। মেটালিক মানি, তোমরা এটা জানো, মেটালের মানিও আছে, যেমন রূপা, সোনা, কপার, এগুলোর তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন ধরনের মানি। The need for metallic money was realized due to the limitation of commodity money. However, the exact period when metallic money was invented is unknown. কখন এই ধরনের মানি আবিষ্কার হয়েছিল এটা জানা নেই। It is supposed that metallic coins were traded in India around 2500 years ago.
Initially, the pieces of metal such as gold, silver, copper, and aluminum served the purpose of money. However, in later years, this piece took the form of coins. Actually, মেটালিক মানি গুলো পরবর্তীতে যেটা বলা হচ্ছে কয়েন, আমাদের দেশেও কিন্তু মেটালিক মানি আছে, 5 টাকা 2 টাকা আছে না, গোল্ডেন কয়েন, সিলভার কয়েন, এগুলো আছে, 1 টাকা। এগুলো হচ্ছে ফর্মস অফ মেটালিক। মেটালিক মানি হচ্ছে একটা মানির এক ধরনের ফর্ম। পেপার মানি তোমরা তো জানো এগুলো কি, কাগজের তৈরি যে মানি, সেগুলো হচ্ছে পেপার মানি। Paper money is regarded as the most common form of money and constitutes the large part of money supply of the country. Some of the countries adopted the dual system of currency notes. তো এটা হচ্ছে সব দেশেই একটা মেজর পার্ট, মানি, পেপার মানিটাই একটা মেজর পার্ট। আমাদের দেশে কি টাকা, ইন্ডিয়াতে রুপি, এরকম বিভিন্ন দেশে ডলার, সিঙ্গাপুরে ডলার, কানাডায় ডলার, এগুলো বিভিন্ন দেশে পেপার মানি আছে। আর একটা আছে ব্যাংক ডিপোজিট, refers to money that is in the form of current accounts, deposit, saving account deposit, and time deposits. This form of money was invented with the evolution of the banking system. Unlike metallic money and paper money, this form of money cannot be passed hand to hand for purchasing goods and services. এগুলো হচ্ছে ব্যাংক ডিপোজিট, কিন্তু একজনের হাত, যারটা তার ফিক্সড, এটা একজনেরটা অন্যকে ইউজ করতে পারবে না। Deposit money considered as enters in the ledger of the bank to the credit of the holder. Those deposits can only be transferred through checks. অর্থাৎ এই ডিপোজিট গুলো শুধুমাত্র চেকের মাধ্যমে ট্রান্সফার করা হয়। যে কেউ এটা যে কোনো সময় ইউজ করতে পারবে না, যার যার নামে ডিপোজিট থাকবে বা যার যার নামে সেভিংস অ্যাকাউন্ট থাকবে, তোমরা এগুলো জানো, তোমাদের অনেকেরও হয়তো অ্যাকাউন্টস আছে, সেটা হচ্ছে ব্যাংক ডিপোজিট। তাহলে আমরা মানির বিভিন্ন ফর্ম গুলো দেখলাম, মেইনলি যে 4টা ছিল, কমোডিটি মানি, মেটালিক মানি, পেপার মানি, আর একটা হচ্ছে ব্যাংক ডিপোজিট। তো এখন আমরা দেখি যে মানির কি কি প্রপার্টিজ ফলো করে। বিভিন্ন প্রকার ফর্মস অফ মানি আমাদের আছে, আমরা এরপরে দেখব টাইপস অফ মানি। আমাদের কিন্তু এটা ফর্ম অফ মানির সাথে রিলেটেড, এটা আমরা পরে আসছি। এখন আমরা দেখি যে properties of money. Fungibility. It is fungible if it is interchangeable with other units of money. ঠিক আছে, এটা একটা ফাঞ্জিবিলিটি থাকতে হতে, যেটা হচ্ছে যে বিভিন্ন অংশের সাথে এটা চেঞ্জেবল, বিভিন্ন এককের সাথে। Suppose every dollar bill has the same oath as another dollar bill. Deposit despite any tears or stains. A bruised apple would not be equal to an unbruised apple in a barter. The fungibility একটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ মানি। এরপরে আছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি হচ্ছে অ্যাবল টু বি ডিভাইডেড। যেমন একটা ডলার ক্যান বি ডিভাইডেড ইন্টু 4 কোয়ার্টার্স অফ ইকুয়াল অর। সাপোজ 20 টাকা, 4টা 5 টাকার সমান, তাই না? তো এরকম মানে কিন্তু ডিভিজিবিলিটি থাকতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি ডিউরেবিলিটি। It must be able withstand the wear and tear from going hand to hand. অর্থাৎ এটা একজনের থেকে আরেকজন এটা
ব্যবহার করতে পারবে, এই ধরনের একটা ডিউরেবিলিটি থাকতে হবে। তাহলে তিনটা ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টিজ এখানে আমরা দেখতে পাচ্ছি: ফাঞ্জিবিলিটি, ডিভিজিবিলিটি, ডিউরেবিলিটি। আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে পোর্টেবিলিটি। অবশ্যই মানি কিন্তু পোর্টেবল হতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে, সেটা হচ্ছে পোর্টেবিলিটি, ইজিলি be carried and transported around. Cognizability, its value must be easily identified. এক একটা কার কোনটা মূল্য কত অবশ্যই মানিতে সেটা আইডেন্টিফাইড থাকতে হবে, 5 টাকা বা 10 টাকা, তাই না? অবশ্যই তোমার এটা আইডেন্টিফাই থাকতে হবে, এটাকে বলা হচ্ছে cognizability. A dollar bill is marked with a 1 and the $10 bill has a 10. 10 টাকার নোটে 10 থাকতে হবে, 500 টাকার নোটে কিন্তু আমাদের যে কোনো টাকারই একটা আইডেন্টিফাইড থাকতে হবে যে এটা এত টাকার নোট বা এটা এত টাকার নোট। এটাই হচ্ছে cognizability. Stability of the value. The value should remain constant over a long period. মানি হচ্ছে তার একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতে হবে, যেটা অনেক দিন ধরে বিদ্যমান থাকবে। আমাদের দেশে 50 টাকা, 100 টাকা, ইদানিং কিন্তু 200 টাকার নোট আসছে। তো এগুলো কিন্তু অনেক দিন ধরে চলতেছে, চট করে কিন্তু এগুলো চেঞ্জ হবে না। কাজেই স্ট্যাবিলিটি অফ দ্য ভ্যালু, মানির কিন্তু একটা স্ট্যাবিলিটি থাকতে হবে। আরেকটা হচ্ছে লিমিটেড সাপ্লাই। মানি মাস্ট বি রিলেটিভলি স্কেয়ার and not easy to come by. The amount of money is regulated by government so it can maintain its value. অর্থাৎ মানি কিন্তু গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল করতে হবে, গভর্নমেন্ট এটা কন্ট্রোল করবে, তাহলে এটার ভ্যালুটা, মূল্যমানটা ঠিক থাকবে। এখানে একটা এক্সাম্পল দিছে, ইন অ্যাপোকালিপটিক টিভি শোস ওয়াটার বিকাম এ ফর্ম অফ মানি ডিউ টু ইটস স্কারসিটি। ঠিক আছে, তো মানি অবশ্যই গভর্নমেন্ট দ্বারা কন্ট্রোল হতে হবে। তাহলে আমরা মানি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বা প্রপার্টিজ গুলো দেখছি সেগুলো হচ্ছে ফাঞ্জিবিলিটি, ডিভিজিবিলিটি, ডিউরেবিলিটি, পোর্টেবিলিটি, কগনিজেবিলিটি, স্ট্যাবিলিটি অ্যান্ড লিমিটেড সাপ্লাই। এরপরে আমরা দেখব 5 types of money. Throughout time, there have been various forms of money, from seashells and seasoning to banknotes and debit cards. Currently, fiat money is the money type being used. Fiat money. আমরা দেখি এই 5 প্রকার মানি এখন আমরা একটু জেনে নিই এগুলো কোনটা কোন ধরনের। ফিয়াট মানি কি? ব্যাংক নোট আর কয়েন। পেপার মানি হচ্ছে ব্যাংক নোটস, যে আমরা নোটগুলো সচরাচর ব্যবহার করে থাকি। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত আমাদের আছে। এগুলো কিন্তু ফিয়াট মানি। এবং কয়েনগুলো 5 টাকা, 2 টাকা, 1 টাকার যে কয়েনগুলো আছে সেগুলোকেও আমরা বলবো ফিয়াট মানি। Fiat money is money whose value is not based on its inherent value, but it is based on an authoritative decisions. এই জন্য এটাকে বলা হচ্ছে fiat by the governing body. The government declares it as legal tender and it must then be accepted as a form of payment everywhere. Due to not having an intrinsic value, a partially destroyed bill can be replaced by the Federal Reserve Bank. On the other hand, commodity money cannot be. তাহলে ফিয়াট মানিটা অবশ্যই গভর্নমেন্ট দ্বারা ডিক্লেয়ার্ড হতে হবে এবং তখন এটা যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেড হবে, তার আগে না। তাহলে যে ব্যাংক নোটস বা কয়েন এগুলো প্রথমেই গভর্নমেন্ট বাই দ্য গভর্নমেন্ট অথরিটি দ্বারা এটা পাস হতে হবে যে এটা অ্যাকসেপ্টেবল, তারপরে সেটা আমরা ইউজ করতে পারবো।
ফিয়াট মানি হচ্ছে এক্সাম্পল আমরা বলেছি ব্যাংক নোটস অ্যান্ড কয়েন্স। দেন কমোডিটি মানি। কমোডিটি মানি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেটা ছিল মেটালিক প্রেসিয়াস মেটালস, দ্যাট ইজ গোল্ড, salt, beads, alcohol. Unlike fiat currency, the value of commodity money is intrinsic. Its value comes from commodity it is made from. বুঝতেই পারছো যে গোল্ডের দাম অনেক বেশি, ব্রোঞ্জের দাম একটু কম, তাহলে এর ভ্যালুটা ডিপেন্ড করছে যে মেটাল দিয়ে এটা তৈরি করা হচ্ছে তার উপরে। If the money is destroyed, it cannot be replaced. It is also probably the earliest form of money. এটা আমরা মানির প্রকারভেদ করতে গেলাম, যখন মানির ফর্মস গুলো দেখলাম, ওখানেও আমরা দেখেছি এটা হচ্ছে একটা প্রাচীন পদ্ধতি, একটা যেটা হচ্ছে বিভিন্ন মেটাল দ্বারা তৈরি করা হতো। তো these commodities are used as a medium of exchange and gain their value from the scarcity of the items. কমোডিটি মানি অ্যাকচুয়ালি আমরা বলবো কোনগুলোকে, যেগুলো মেটালিক ছিল। রিপ্রেজেন্টেটিভ মানি, সার্টিফিকেটস, পেপার মানি, টোকেন কয়েন্স, এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি। Represented money, like fiat money, has no value of its own. Unlike fiat money, it is backed by a commodity. As a commodity backed money, it could be exchanged for precious metal held within a bank vault. It was easier to carry a certificate around rather than a chest full of gold. ঠিক আছে, এটা বহন করাটা ইজি, কারণ এক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্টিফিকেট বা পেপার মানি বা টোকেন কয়েন এগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলোকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি। সরাসরি টাকা বা মেটাল এখানে ইউজ হচ্ছে না, মেটালিক মানি। এখানে আমরা সার্টিফিকেট বা পেপার মানি বা কয়েন টোকেন দ্বারা মানি ট্রান্সফার করা হচ্ছে। এরপরে আমরা দেখব ফিডুশিয়ারি মানি। এটা হচ্ছে চেক, ব্যাংক ড্রাফট। Deriving from the Latin word fiducia, to trust, fiduciary money works on the promise and trust that it will be exchanged for a fiat or commodity money by the issuer. People are not required to take it as a form of payment because it is not a government ordered legal tender. বিভিন্ন ক্ষেত্রে চেক বা ব্যাংক ড্রাফট ইউজ করা হয়, সেগুলোকে আমরা বলবো ফিডুশিয়ারি মানি। এখানে কি বলা হয়েছে যে এক ধরনের ট্রাস্টের উপর ডিপেন্ড করে। একজনকে আমি 50 লক্ষ টাকা চেক দিলাম, সে সেই চেক দিয়ে টাকা উঠাতে পারে বা সেই চেকটা সে তার অ্যাকাউন্টে জমা দিবে, কিন্তু এটা কিন্তু ক্যাশ দিচ্ছি না। সেই জন্য বা ব্যাংক ড্রাফটের মাধ্যমেও অনেক সময় অর্থের বিনিময় হয়ে থাকে। এগুলোকে বলা হচ্ছে ফিডুশিয়ারি মানি। আরেকটা আছে কমার্শিয়াল ব্যাংক মানি, ফান্ডস ইন চেকিং অ্যাকাউন্ট। Commercial money is a claim against a bank for the purchase of goods and services. It is a debt created currency by the bank. তাহলে through the means of withdrawing the person check, ATMs or online banking, mainly এটাকে আমরা বলছি কমার্শিয়াল ব্যাংক মানি। আজকাল তো বিভিন্ন ধরনের এটিএম কার্ড ব্যবহার করে সবাই, তোমরা নিজেরাও করো। এটিএম কার্ড এক ধরনের বা অনলাইন ব্যাংকিং, এগুলো হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি, ফান্ডস ইন এ চেকিং অ্যাকাউন্ট। তো এই আমরা বিভিন্ন ধরনের মানি গুলো দেখে নিলাম, যে ডিফারেন্ট টাইপস অফ মানি। আমরা বেশ কয়েকটা এখানে 5টা শিখলাম। একটা হচ্ছে ফিয়াট মানি, একটা হচ্ছে কমোডিটি মানি, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মানি, একটা হচ্ছে ফিডুশিয়ারি মানি, আর একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক মানি। তাহলে এই 5 টাইপস অফ মানি আমরা আজকে জানলাম। আমরা মানি ডেফিনেশন,
ফর্মস, হ্যাঁ, বিভিন্ন প্রকার টাইপস, এগুলো এতক্ষণ দেখলাম। আমাদের আছে ফাংশন অফ মানি শিখতে হবে। মেইনলি মানির 3টা ফাংশন আছে আমরা জানি। একটা ডেফিনেশন আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে? প্রথম দিকেই যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট, স্টোর অফ ভ্যালু। মেইনলি এই 3টাই হচ্ছে ফাংশন। Medium of exchange কিভাবে money can be used for buying and selling goods and services. If there were no money, goods would have to be exchanged through the process of barter. For example, if I raise chickens and want to buy cows, I would have to find a person who is willing to sell his cows for my chickens. Such arrangements are often difficult, but money eliminates these needs of the double coincidence of wants. আমরা আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমরা কিন্তু যার যেটা প্রয়োজন সবার কাছেই সেটা থাকবে এমন কোনো কথা না। আমরা এক্সচেঞ্জ করে এই প্রয়োজনগুলো সবসময় মেটাতে পারি না। সেই জন্য আমাদের দরকার মানি। ঠিক আছে? ইউনিট অফ অ্যাকাউন্টস, মানি ইজ দ্য কমন স্ট্যান্ডার্ড ফর মেজারিং রিলেটিভ worth of goods and service. Store of value, money is the most liquid asset. Money's value can be retained over time. It is a convenient way to store wealth. তাহলে আমরা মানির ফাংশনগুলো একটু দেখে নিলাম যে মেইনলি 3টা ফাংশন: মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট, স্টোর অফ ভ্যালু। এখন এগুলোর আমরা ডিটেলস যাচ্ছি যে ফাংশন অফ মানি কিন্তু আরো কি কি বিষয় রিলেটেড, যেমন ধরো সার্ভ অ্যাজ এ মিডিয়াম, এটা আমরা বলেছি। স্টোর অফ ভ্যালু এটা বলেছি। It is a standard for measuring value. Money serves as a standard for deferred payments. It transfers value. এই যে ফাংশন জেনারেলি আমরা 5টা দেখলাম। এখন আমরা এগুলোর ডিটেলসে যে দেখি যে অ্যাকচুয়ালি মানি কি কি কাজ করে থাকে। মানি অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এটা অনেকবারই বলা হয়েছে যে মানি হচ্ছে বিনিময়ের একটা মাধ্যম। তোমরা জানো যে কোনো কিছু কিনতে গেলেই আমরা কি করি? মানি। কোনো কিছু বিক্রি করতে গেলেও সে আমাকে টাকা দিবে, আমি কিছু কিনতে গেলে আমার টাকা দিতে হবে। ঠিক আছে? কাজেই মানি হচ্ছে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি as a standard measure of value, where money serves as a medium of exchange, incidentally measure the value of things for which it exchanges in a money economy. It is easy to compare the relative value of commodities and services which are dissimilar and entirely different from one another. মানি দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন জিনিসের মূল্য কত সেটা বুঝতে পারি। যেটার দাম যত বেশি সেটা তত বেশি মূল্যবান। এখন আমরা দেখি নেক্সট, মানি অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর ডিফার্ড। Money also serves as a standard of payment made after a lapse of time. Lending and borrowing therefore must take place in terms of a commodity that will, reasonably by speaking, keep its value stable over time. Money অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর ডিফার্ড পেমেন্ট, একটা আদর্শ পদ্ধতি এটা, যে আমরা কোনো কিছু দাম দিতে গেলে এটা একটা মেইন ওয়ে। Thus it helps stimulating all kinds of economic activity which depends upon borrowed money or credit. ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এই মানির উপরেই ডিপেন্ড করছে, বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস। মানি অ্যাজ এ স্টোর অফ ভ্যালু, এটা আগেও বলা হয়েছে যে মানি
as a store of value. It enables a person to keep a portion of his asset liquid. আমরা কি করি, কোনো সম্পদকে ধরে রাখার জন্য মানি প্রয়োজন, তাই না? তাহলে liquid assets are those which can be used for any purpose at any time. আমরা এই টাকাগুলোকে সঞ্চয় করি বা রেখে দেই, পরবর্তীতে যে কোনো কাজে কোনো কিছু কিনতে গেলেই আমাদের টাকার দরকার হবে। সো এটাকে একটা স্টোর অফ ভ্যালু হিসাবে বলা যাচ্ছে। মানি অ্যাজ এ মিনস অফ ট্রান্সফারিং ভ্যালু। মানি অ্যাজ এ মিনস অফ ট্রান্সফারিং ভ্যালু অর্থাৎ এটা কিন্তু ট্রান্সফারেবল। আমরা আগেও বলেছি ইম্পর্টেন্ট ফাংশন অফ মানি হচ্ছে যে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় বিনিময় করা যায়। তো এটা একটা ট্রান্সফারিং ভ্যালু আছে। তাহলে আমরা মানির যে ফাংশন সেগুলো দেখলাম। মেইনলি প্রথমে ছিল মানি ইজ এ মিডিয়াম of exchange, money as a standard measure of value, money as a standard for deferred payments, money as a store of value, money as a measure of transferring value. তাহলে মানির ফাংশন গুলো আমরা এতক্ষণ ধরে দেখলাম। এখন ফাংশনের সাথে একটা বিষয় ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মানি ইন অ্যান ইকোনমি ক্যান বি ডিসকাসড বিলো। ইকোনমির ক্ষেত্রে মানির কি ইম্পর্টেন্স আছে, এগুলো কিন্তু মানির ফাংশনের সাথে রিলেটেড, সেই জন্য আমি আজকে এগুলো একটু আলোচনা করে দিচ্ছি। যেমন প্রোডাকশন, মানি অ্যান্ড প্রোডাকশন। Money helps in various ways in the process of production. Money can help producers to decide, plan, execute, and manage the production activities. Moreover, the existence of money helps the producers to assess the quality and quantity of demand of customers. ঠিক আছে, যে কোনো প্রডিউসার যে তার কোয়ালিটি বা কোয়ান্টিটি কনফার্ম করার জন্য মানির কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা আছে। সো প্রোডাকশন সাথে মানি খুবই রিলেটেড। মানি অ্যান্ড কনজাম্পশন। মানি ছাড়া কি কোনো কিছু আমরা কনজিউম করতে পারবো? পারবো না। মানি হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স ইন কনজাম্পশন। Consumers with the help of the money can easily decide what they want and how much. They have a ready command over the goods and service. Moreover, they can postpone their demands if required. মানি ছাড়া তার মানির উপর ডিপেন্ড করে সে ডিসাইড করবে যে তার কি দরকার এবং কতটুকু দরকার। প্রয়োজনের অতিরিক্ত সে কিছু কিনবে না এবং প্রয়োজনের মানির যতটুকু তার সে ততটুকুর মধ্যে তার ডিমান্ডটা ফুলফিল করে থাকে। কাজেই মানি অ্যান্ড কনজাম্পশন একে অপরের সাথে রিলেটেড। আরেকটা দেখো, মানি অ্যান্ড ডিস্ট্রিবিউশন। Money has made it possible to distribute the reward accuracy and conveniently among the various factors of production. The reward can be distributed in terms of wages, rent, interest, and profit in the form of money. আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই যে ব্যাংকে টাকা রেখে তার একটা প্রফিট নিতে পারি, বিজনেসের ক্ষেত্রে টাকা রেখে সেটার একটা প্রফিট। তো মানি কিন্তু শুধু আমাদের কনজাম্পশন বা প্রোডাকশনের জন্য না, আমরা কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যায়। Removal of difficulties of barter. There are some difficulties attached to the barter system exchange, that is lack of double coincidence of bonds, problem of measurement of value, problem of future payment, etc. Invention of money has overcome all the difficulties of barter system. There is no need to find double coincidence of bonds and value can be measured easily in terms of money. তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে মানি
কিভাবে আমাদের কোইন্সিডেন্স প্রবলেমস গুলোকে ডাবল কোইন্সিডেন্স প্রবলেম গুলোকে সলভ করে দিচ্ছে। মানি অ্যান্ড ক্যাপিটাল ফরমেশন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অর্থনীতিতে বা ইকোনমিক্স এর ক্ষেত্রে। ক্যাপিটাল ফরমেশনে মানির ভূমিকা, কোন দেশের মূলধন যেটা ব্যাংকের রিজার্ভ মানি, এগুলো না থাকলে কিন্তু সেইখানে কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম, ফিনান্সিয়াল কোনো প্রোগ্রাম করা যাচ্ছে না। সো ক্যাপিটাল ফরমেশনে মানির বিশাল একটা ভূমিকা রয়েছে। মানি অ্যান্ড পাবলিক ফিনান্স, public finance deals with income and expenditure of the government. Government receives its income in the form of money through taxes and other means of make expenditure in development and administrative process. তাহলে পাবলিক ফিনান্স যেটা, গভর্নমেন্টের ইনকাম কোথা থেকে আসছে, গভর্নমেন্ট চাকরিজীবীদের বেতন দিচ্ছে, এর মূল সোর্স কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্স। সো ট্যাক্স কি হয়, ট্যাক্স যে যার ইনকামের উপরে সবাই ট্যাক্স দেয়, সেই ট্যাক্স থেকে আবার সবার বেতন ভাতা দিয়ে থাকা হয়। তো সেই জন্য পাবলিক ফিনান্সের কিন্তু মানি বিশাল ভূমিকা রয়েছে। এক্সটার্নাল ট্রেড, বৈদেশিক বাণিজ্য। Money has facilitated trade not only inside the country but also outside country. With the use of money, goods and services can easily and rapidly be exchanged. ঠিক আছে, খুব দ্রুত আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের দ্রব্য এক্সচেঞ্জ করতে পারি বিদেশের থেকে আনা বা বিদেশে দেওয়া আমদানি রপ্তানির ক্ষেত্রে। সো এই এক্সটার্নাল ট্রেড যেটা রপ্তানির ক্ষেত্রে বা বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক কল্যাণ, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মানি একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। আরেকটা আছে মানি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সবই কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট রিলেটেড। সো supply of money in a country affects its economic development. If the money supply is more, then it may lead to inflationary situation in the economy, which may hamper growth. Similarly, if the supply of money is lesser than what is required, then there will be shortage of liquidity, which will lead to lesser investment and hence lesser employment. খুবই সিম্পল বিষয় যে যত তোমার মানি থাকবে, যত সাপ্লাই অফ মানি যত বাড়বে, সেই দেশ তার লিকুইডিটি বাড়বে এবং তার তত ডেভেলপমেন্ট হবে। তো মানি, ফাংশন অফ মানি অ্যান্ড ইম্পর্টেন্স মানি খুবই রিলেটেড। সেজন্য আমি তোমাদের সিলেবাসে ফাংশন অফ মানিটা আছে, আমি সাথে ইম্পর্টেন্স অফ মানিটা দেখিয়ে দিলাম, যাতে তোমাদের এই সংক্রান্ত এই মানির যে ইম্পর্টেন্স, ফাংশন অফ মানি এবং ইম্পর্টেন্স মানি খুবই রিলেটেড। সেই জন্য আমরা এই দুইটাই তোমাদেরকে আজকে আলোচনা করলাম। তাহলে আজকে আমাদের এই মানি রিলেটেড যা কিছু ছিল সেগুলো আমরা আবার একটু হেডলাইন গুলো দেখে আসি। শুরু থেকে যেটা ছিল, আমরা শুরু করেছিলাম হোয়াট ইজ মানি দিয়ে। মানি কি, এটা আমরা একটা বিনিময় মাধ্যম, এটা জানি। আমরা একটা এক্সাম্পল এখানে দেখিয়েছি, তারপরে দুটো ডেফিনিশন দিয়েছি। তবে একটা ইম্পর্টেন্ট ডেফিনিশন যেটা হচ্ছে ফর্দার ডেফিনিশন, সেটা মানে যে তিনটা মেইন ফাংশন সেটা এখানে কভার করে, এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট ডেফিনিশন। ফর্দার ডেফিনিশনটা, anything that is generally acceptable as a means of exchange and that at the same time acts as a measure and as a store of value. However, the different forms of money are classified into the following. আমরা কয়েক প্রকার ফর্মস অফ মানি বলেছি: কমোডিটি মানি, মেটালিক মানি, পেপার মানি, ব্যাংক ডিপোজিট। এরপরে আমরা মানির কিছু প্রপার্টিজ নিয়ে আলোচনা করেছি। দেন আমরা বলেছি টাইপস অফ মানি, যেটা ফর্মস অফ মানির সাথে রিলেশন আছে: ফিয়াট মানি, কমোডিটি মানি, রিপ্রেজেন্টেটিভ মানি, ফিডুশিয়ারি মানি, কমার্শিয়াল ব্যাংক মানি, এগুলো। এরপরে আমরা বলেছি ফাংশন অফ মানি। মেইনলি তিনটা একটু আলোচনা করে আমরা ডিটেলসে গিয়েছি।
এগুলো তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো। বিভিন্ন ক্ষেত্রে মানি যে ফাংশন, medium of exchange, standard measure of value, standard for deferred payments, store of value, transferring value, etc. এবং আমরা লাস্টে যেটা দেখেছি যে ইম্পর্টেন্স অফ মানি ইন অ্যান ইকোনমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানির যে ইম্পর্টেন্স সেটা আমরা দেখেছি, যেমন প্রোডাকশন, কনজাম্পশন, ডিস্ট্রিবিউশন, difficulties of barter, capital formation, public finance, external trade, etc. তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাই আশা করি এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে বারবার এবং নিজেরাও সার্চ দিয়ে দেখবে। সিলেবাসের বিভিন্ন অংশ এখন তো নেটে সবকিছুই পাওয়া যায়, তোমরা সার্চ দিবে আরো বিভিন্ন এইগুলো বিষয় রিলেটেড যা কিছু আছে, একটু বেশি বেশি পড়ালেখা করবে। শুধু যে মানে সিলেবাস ধরেই পড়া সেটা না, তোমরা এর সাথে যেটা আরো অনেক কিছু করতে পারো, যেটা দেখা যাবে যে পরীক্ষায় তোমাদের অনেক কাজে লাগবে বা ভালো রেজাল্টে তোমাদের সহায়ক হবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ।